ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানজটের ভোগান্তি চরমে। উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে বিড়ম্বনায় খোদ সড়ক পরিবহন উপদেষ্টা। এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে, মানে যেখানে যা করা দরকার হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না। জোয়ারের পানিতে খুলনায় ঢাকি নদীর বাঁধে ভাঙন, প্লাবিত দাকুপের ৬টি গ্রাম। ঘর ছেড়ে উঁচু স্থানে ভুক্তভোগীদের আশ্রয়। এখন আমরা খাবো কি বা থাকবো কি? জল ঢুকেছে, বাড়ির যা জিনিসপত্র সব বাঠাইনি, পড়ানো চলে গেছে। কুড়িগ্রামে নদীর ঢেউয়ের সাথে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহের হিড়িক। নেপাল ভারতে বন্যা আর ভূমিধসেই এই পরিস্থিতি বলছেন গবেষকরা। মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে ৪২ জেলে আটক। সরকারি সহায়তা না পাওয়ায় ভোলায় মৎস্যজীবীদের অসহায় অবস্থা। আমরা জালিয়ারা অনেক দেনা, লক্ষ লক্ষ টাকা দেন হয়ে মানে বইয়া রয়েছি। খরচ মজস সংসার চালাইতে আমাকে একটু খুবই কষ্ট হয়ে যাইতেছে। যদি অভিযানের 2 দিন আগে চালটা দেয় তাহলে আমাদের লিগে খুব ভালো হয়, আর নদীর যাওয়ার আমাকে আকর্ষণটা থাকে না। গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স। 2 সপ্তাহে চিকিৎসা নিলেন 20 জন। আক্রান্ত গবাদি পশু জবাই না করার পরামর্শ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উপদেষ্টা আসবেন, পরিদর্শন করবেন উন্নয়ন কাজ। তাই গেল 2 দিন ধরেই ঢাকা সিলেট মহাসড়কের খানাখন্দ ভরাট করে কর্তৃপক্ষ। যানজট এড়াতে ছিল বাড়তি নজরদারিও। তবুও শেষ রক্ষা হলো না। ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজটের নাকাল হলেন খোদ সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ঘণ্টাখানেক গাড়ি বহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে চড়ে পরিদর্শন স্থলে পৌঁছান সড়ক উপদেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশ। মহাসড়কের 2 পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শত শত যানবাহন। দীর্ঘ সেই সারিতে রয়েছে উপদেষ্টার গাড়ি বহরও। যানজটে আটকা পড়েন স্বয়ং সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার সড়কে এমন যানজট চলাচলকারীদের নিত্যসঙ্গী। মহাসড়কের বেশিরভাগ অংশ জুড়েই খানাখন্দ, তাই যাত্রাপথে দিনের অর্ধেক সময় কাটে তীব্র যানজটে। সাধারণ মানুষের সেই ভোগান্তি এবার নিজ চোখেই দেখলেন উপদেষ্টা। 2 দিন ধরে বলেছি, কালকে 10টা বাজে গাড়ি ছাড়ছে, এখন এই বন্ধ দামেই আছে। 6টা থেকে 10:30 পর্যন্ত এই পর্যন্ত মাত্র একটু আইলাম। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হইতে যে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতেছে, যে আমাদের সময়ের অপচয় হইতেছে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হইতেছে। মানুষ গাড়ির থেকে নেমে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয়ে লাস্টে পায়ে হেঁটে চলাচল করছে। কালকে রাত 12টা থেকে এই পর্যন্ত আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি, বাট এখন পর্যন্ত আমরা বিশ্ব রোডের মুখে, ব্রাহ্মণবাড়িয়ার মুখে পৌঁছাতে পারিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ সরাইল অংশ পরিদর্শনে যান উপদেষ্টা ফাউজুল কবির। কিন্তু ভয়াবহ যানজটে আটকে থাকার পর গাড়ি থেকে নামতে বাধ্য হন তিনি। এরপর উঠে পড়েন মোটরসাইকেলে। ট্রাফিক আইন ভেঙে উল্টো পথেই পৌঁছান পরিদর্শন স্থলে। পরিদর্শন শেষে যানজটের কারণ হিসেবে ট্রাফিক ব্যবস্থাকে দুষলেন ফাউজুল কবির। জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। একই সাথে প্রকল্পের 12 কর্মকর্তাকে সার্বক্ষণিক সরাইল বিশ্ব রোড অস্থায়ী কার্যালয়ে থাকার নির্দেশনাও দেন উপদেষ্টা। ইমিডিয়েট যে কষ্ট মানুষের, সেটা লাঘব করতে হলে একটা হচ্ছে যে এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে, মানে যেখানে যা করা দরকার হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। এখন যদি সবাই যেতে চেষ্টা করছে, এদিক দিয়ে যেতে, এদিক থেকে যেতে, কেউ যেতে পারতেছে না। তো এখন হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে যাতে যায়। এদিকে উপদেষ্টার পরিদর্শনের খবরে 2 দিন আগে তোড়জোড় করে সড়কের খানাখন্দ ভরাট করে কর্তৃপক্ষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের সার্বিক পরিস্থিতি জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, উপদেষ্টা তো নিজেই যানজটে কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে সেটি নিজেই দেখলেন, তিনি কি কি নির্দেশনা দিলেন এ ব্যাপারে? লোপা, আজ কিন্তু সড়ক ও সেতু উপদেষ্টা তিনি নিজেই কিন্তু যানজটের কবলে পড়েছিলেন। পড়ার পরে কিন্তু যেখানে 10:15টার সময় তিনি সরাইল বিশ্ব রোড আসার কথা ছিল, সেখানে তিনি এসেছেন 1টা 5 মিনিট। অন্তত 3 ঘন্টার মধ্যে সে 2 ঘন্টায় যানজটে আটকে ছিল। পরবর্তীতে একটি মোটরসাইকেলে করে তার গানম্যান তাকে নিয়ে আসেন এবং সেখানে তিনি প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। সেখানে জেলা প্রশাসনের যারা ছিলেন তারাও ছিলেন, তাদের সাথে কথা বলেছেন। কথা বলার পরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি এই বিষয়ে বিশেষ করে ট্রাফিক অব্যবস্থাপনাকে তিনি দায়ী করেছেন। তিনি এই ব্যাপারে ঢাকায় গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবেন, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরেকটি বিষয়ে কথা বলেছেন যে প্রকল্প সংশ্লিষ্ট কমপক্ষে 12 জন কর্মকর্তা রয়েছেন, তারা ঢাকায় অফিস করেন। তিনি পরিষ্কার বলে গেছেন যে সেখানে ঢাকায় অফিস করার দরকার নেই, তারা প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় অফিস করতে হবে, এই বিষয়টি তিনি বলেছেন। এবং এই কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টকে তিনি এই নির্দেশনা দিয়ে গেছেন। লোপা। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টাঙ্গাইল সদরে ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক আবারও ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। মঙ্গলবার রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে কয়েকটি ইউনিয়নের যানবাহন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, উপজেলা চরাঞ্চলের কাতুলি হুগরা ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর সেতুটি নির্মাণ হয়। 20 বছরের পুরনো 170 মিটার দৈর্ঘ্যের ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক কয়েক দফা ধসে যায়। গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন চলাফেরা করেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রিজটি দ্রুত চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। বাগেরহাটে বাস চাপায় স্কুল শিক্ষক নিহতের প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আসাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক ছিলেন। সকালে ঢাকামুখী দোলা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলে প্রাণ যায় তার। খবর পেয়ে বাস ভাঙচুর ও রাস্তা অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 1 ঘন্টা পর সড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধরা। খুলনার ডাকোপে ঢাকি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 6টি গ্রাম। তলিয়ে গেছে হাজারো বিঘা আমন ধানের ক্ষেত। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে জোয়ারের পানিতে ঢাকি নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। পানি ঢুকতে থাকে লোকালয়ে। প্লাবিত হয় একের পর এক গ্রাম। বাঁধ মেরামত না হওয়ায় আজ দুপুরেও জোয়ারের পানি ঢুকে লোকালয়ে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। হঠাৎ এমন দুর্ভোগে ঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। জোয়ারের পানিতে হাজারো বিঘা আমন ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে অর্ধশতাধিক ঘের ও পুকুরের মাছ। দ্রুত বাঁধ মেরামত না হলে আরও অনেক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। যেগুলো ছিল ঘরে উঠে রাখেছি সবগুলো বেশি গেছে, ঘরটার ভেঙে যাচ্ছে। এখন আমরা খাবো কি বা থাকবো কি কোথায়, তাও তো হঠাৎ জল ঢুকেছে, বাড়ির যা জিনিসপত্র সব বাঠাইনি, কোনে চলে গেছে তা জানি। খাওয়া দাওয়া তো সকালে খাইনি, রান্না করবে কি ফেলে, কাঠকুটু কিছু নেই, সব বেশি গিয়েছে। নদীর স্রোতের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। মহা সমারোহে সেসব সংগ্রহ করছেন নদী তীরের মানুষ। সম্প্রতি এমন কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও কালজানি নদীতে ঢেউয়ের সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির এসব গাছের গুঁড়ি। গবেষকরা বলছেন, নেপাল ও ভারতে বন্যা এবং ভূমিধসের কারণে সেখান থেকে ভেসে আসতে পারে গাছগুলো। জলের সাথে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি। অবস্থা এমন যে গাছের কারণে নদীর পানি দেখা দেয়, অনেকটা সিনেমার দৃশ্যের মতোই। সম্প্রতি এমন কয়েকটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সেখানে দেখা যায় নদীর সাথে ভেসে আসা গাছগুলো সংগ্রহ করছেন অনেকে। ঘটনার সত্যতা যাচাইয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি নাগেশ্বরী এলাকায় দেখা যায় নদী তীরে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি। এখনও অনেকে নদী থেকে তুলে আনছেন গুঁড়ি ও গাছগুলো। মহা সমারোহে চলছে সেসব তুলে নেয়ার কর্মযজ্ঞ। বহুত গাছ
বহুত আবার মানুষ কেউ 5 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকার গাছ ধরে নিয়ে বসে আছে। আরো তো যেবার খড়ি কত রকমের আছে। আরো খড়ি মোটামুটি মনে করেন যে 250-300 মন ধরছি, বাড়িতে কিছু লয়ে গেছে আর কিছু হালকা পাতলা আছে, সবাই পাইছে, অনেকেই অনেক রকম পাইছে। বন্যা দেখছি, অনেক বন্যা দেখছি, খড়ির বন্যায় দেখলাম, এটা বলা আসলে যে খড়ির বন্যা। তো অর্থ এলাকার মানুষ যে হারে খড়ি দিচ্ছে, একজনে 20-50 মন করে, সর্বনিম্ন 30 মন 40 মন করে খড়ি দিচ্ছে। ফলদ বনজের পাশাপাশি পানির সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির গাছ, তবে জলে ভেজার কারণে সেগুলো হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। স্থানীয়রা বলছেন জ্বালানি বাদে অন্য কোনো কাজে কাঠগুলো ব্যবহার করা যাবে না। যে খড়িগুলো আমরা ধরছি এগুলো তো সব পচা খড়ি, এর মধ্যে মনে কোনো ভালো কাঠ নাই, কোনো কাজও হবো না, কিছু না। এই সমস্ত কাঠ এলে মনে করেন খড়ি ছাড়া কোনো বুদ্ধি নেই। গাছগুলা এমনভাবে আসছে যে কচুরি পানা এসছে, বেশি আসে না, এমন গাছের লট আসতেছে, মানুষের গাছের সাথে অনেক ভয়ঙ্কর সাপও ছিল। 8 থেকে 10 কোটি টাকার গাছ বিভিন্ন প্রজাতির, যেমন চন্দন কাঠ, মেহগনি, কাঁঠাল, এরকম বিভিন্ন ধরনের সার কাঠগুলো নদী থেকে ভেসে আসে। শুধু গাছের গুঁড়িই নয়, ঢেউয়ের তোরে ভেসে আসছে বিষাক্ত সাপও। গাছ সংগ্রহ করতে গিয়ে স্রোতের টানে এরই মধ্যে নিখোঁজ হয়েছেন একজন। সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু কাঠের গুঁড়ি এবং কাঠের গুঁড়ির সাথে কিছু প্রাণী এসেছে, অর্থাৎ সাপ এসেছে, বিষাক্ত সাপ। সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণ সেই কাঠগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, সেখানেও তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু নদীর সাথে গাছ ভেসে আসছে কিভাবে, অথবা আসছেই বা কোথা থেকে? তোরসা, কালজানি, জলঢাকা, মূর্তি এই বনাঞ্চলের ভিতরে উঠানে অত্যাধিক বৃষ্টিপাত হয়েছে। এই বাড়িপাতের কারণেই এগুলা ওই যে অতি বন্যা হয় পাহাড় ধস, উঠানের পাহাড় ধস। আপনি দেখবেন যে আস্ত গাছের গুড়ি সহ যেটা আসছে সেটা মূলত পাহাড় ধসের। ব্রহ্মপুত্র, দুধকুমার ও কালজানি নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে পাওয়া গেছে এসব গাছের গুঁড়ি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের জমজমাট প্রচারে মুখর এখন ক্যাম্পাস। সকাল থেকে আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। গতকাল একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে ছাত্র শিবির এবং ছাত্রদল। তবে সকাল থেকে তারাও নেমেছেন প্রচারে। আমরা এ ব্যাপারে জানবো, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বিকেলের দিকে এখন প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? লোপা, দুপুরের পরে বিকেলে কিন্তু প্রার্থীদের যে প্রচারণা সেটি একদমই জমজমাট হয়ে উঠেছে। এখন আমি সেটি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জায়গাতে, একাডেমিক ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আসলে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু চলছে, আমি দেখতেই পাচ্ছি। এবং যারা প্রচারণা করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের যে প্রচারণা সেটি কেমন হচ্ছে, আজকে কি অবস্থা? আজকে আমরা তুলনামূলকভাবে গত 2 দিনের থেকে কিন্তু আজকে বেশ ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আর মাঝে বৃষ্টি ছিল, সেই সময়টাতে একটু আমাদের অফ ছিল, আবার আগের মতো আমরা প্রচারণা চালাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আরেকজন প্রার্থী রয়েছে, তার সাথেও আমি একটু কথা বলতে চাই। কোনো শঙ্কা আছে কিনা, এবং এখন পর্যন্ত যারা ভোটার রয়েছে তারা আপনাদেরকে কিভাবে আশ্বস্ত করছে? আসলে আমাদের যে নির্বাচনের কিন্তু ডেট, সেটা কিন্তু ক্রমান্বয়ে চেঞ্জ হয়েছে অনেকবার। আর আমরা চাচ্ছি যে এবার 16 তারিখে যেন আমাদের রাষ্ট্র নির্বাচন হয়, না হলে কিন্তু আমরা যারা প্রার্থী আছি তারা যেমন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর পাশাপাশি আমাদের যে ভোটার তাদেরও কিন্তু একটা যে আমেজ সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এখন চাচ্ছি যে 16 তারিখে নির্বাচন হোক। আর এর পাশাপাশি ভোটাররা আসলে আমাদেরকে সাদর গ্রহণ করছে, বা তারা আসলে তাদের সমস্যা, আশা আকাঙ্ক্ষার কথাগুলো আমাদেরকে জানাচ্ছে। ভালো লাগছে প্রচারণায়। ধন্যবাদ আপনাকে। এবং আমি দেখছি যে আসলে বেশিরভাগ প্রার্থী এবং যারা এই ভোটার রয়েছে সকলেরই কিন্তু প্রত্যাশা এবং আশা যে 16 তারিখে যেন রাকসু নির্বাচন হয়। আপনি প্রশাসনের সাথে কথা বলেছেন কিনা, এবং 16 তারিখে যে নির্বাচন হবে এবং আপনারা কতটুকু প্রস্তুত?
নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করছে যে আমরা গতকালও দেখলাম যে নির্বাচন কমিশনার বলেন যে 16 তারিখে নির্বাচন হবেন। প্রস্তুতির জায়গাটা যেটা যে প্রথম দিকে ছুটির পরে আসলে একটা প্রচারণায় গ্যাপ ছিল, এখন তো শিক্ষার্থীরা মোটামুটিভাবে ক্যাম্পাসে ফিরছে, তো আশা করি ভালো প্রচারণা হবে। ধন্যবাদ আপনাকে। লোপা শুনছিলেন, এবং দুপুর গড়িয়ে বিকেলে কিন্তু রাকসুর যে প্রচারণা সেটি জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা হ্যান্ডবিলগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণায় নেমেছেন এখন। লোপা, তারেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 22 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে পটুয়াখালী, রাজবাড়ী ও ভোলায় 42 জেলেকে আটক করা হয়েছে। ভোরে পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদপ্তরের অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে 10 জেলেকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জেলেদের প্রত্যেককে 15 দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। মঙ্গলবার বিকেল থেকে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে আটক হয়েছে 12 জেলে। মামলা হয়েছে 9 জনের বিরুদ্ধে। এ সময় 3 জনকে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভোলার মেঘনা নদী থেকে গত 4 দিনে আটক হয়েছে আরও 20 জন। নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশাসন জেলে পল্লীতে লিফলেট বিতরণ ও মাইকিং করেছে। 5ম দিনের মতো চলছে অভিযান। এদিকে বরিশালে আড়িয়ালখা আর কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ ধরার জাল জব্দ করেছে নৌবাহিনী। সকাল থেকে কীর্তনখোলায় অভিযান চালায় নৌবাহিনীর জাহাজ পদ্মা। পরে নৌবাহিনীর একাধিক টিম স্পিডবোট নিয়ে আশপাশের নদীতেও অভিযান চালায়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করা জেলেদের ধাওয়া করে নৌবাহিনী। অসাধু জেলেরা পালিয়ে গেলেও জব্দ করা হয় মাছ ধরার জাল। 25 অক্টোবর পর্যন্ত অভিযান চলবে বলে জানায় নৌবাহিনীর সদস্যরা। মা ইলিশ রক্ষায় 9 জেলায় নৌবাহিনীর 17টি জাহাজ দায়িত্ব পালন করছে বলেও জানান কর্মকর্তারা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। কয়েকদিন পার হলেও মাত্র কয়েকটি ইউনিয়নে পৌঁছেছে খাদ্য সহায়তার চাল। ফলে মানবেতর দিন কাটছে জেলেদের। প্রতি বছর নিষেধাজ্ঞা দেওয়ার অন্তত কয়েকদিন আগে চাল বিতরণের দাবি তাদের। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কদিন আগেও জাল ও নৌকা নিয়ে চষে বেড়াতো জেলেরা। তবে এখন নদী পুরোটাই ফাঁকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। তাই সময়টা ভালো কাটছে না জেলেদের। নিষেধাজ্ঞার সময় এবছরও জেলেদের জন্য বরাদ্দ হয়েছে খাদ্য সহায়তার চাল। প্রায় 1.5 লাখ জেলে পাবেন 25 কেজি করে চাল। কিন্তু নিষেধাজ্ঞার কয়েকদিন পার হলেও বেশিরভাগ জেলের ভাগ্যেই জোটেনি সরকারি সহায়তা। অভিযান গেছে আজকে কতদিন, এর বেতন আমরা চাল টাল কিছুই তো পাইতেছি না, তাহলে আমরা খামু কি দিয়ে? সরকার আমাদের অভিযান দিছে, এই পর্যন্ত কি আমাদের কিছু দেয় না। চাল পাত দিল তো আমাদের কি সহযোগিতা হইতো, আমাকে বালা হইতো। জাল কেনার জন্য অনেকেই নিয়েছিলেন কিস্তি। জেলা টাস্ক ফোর্স কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে বন্ধ থাকবে কিস্তি আদায়। তবে মানছে না এনজিওগুলো। বাধ্য হয়ে ধার দেনা করেই দিতে হচ্ছে কিস্তির টাকা। আমরা জালিয়ারা অনেক দেনা, লক্ষ লক্ষ টাকা দেন হয়ে মানে বইয়া রয়েছি। আমাকে চলতে একটু কষ্ট হয়ে যায় আর কি। আর ঋণগ্রস্ত আছি তো, কিস্তি মিস্তি আছে, পোলা খরচ মরচ সংসার ছাড়াইতে আমাকে একটু খুবই কষ্ট হয়ে যাইতে আছে। কিস্তি আছে, আপনার এনজিও যে লোন আছে এটি বন্ধ করে না, এতে আমরা কামাই নেই রুজি নেই, আমরা এটি দিমু করতেন। জেলেদের দাবি এবছর 9 দিন আগেই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফলে জমাতে পারেননি টাকা। প্রতিদিনের খাদ্যের জোগান নিয়ে পড়ছেন দুশ্চিন্তায়। অভিযান দিয়ে সরকার আমরা অভিযান মানি, কিন্তু আপনার মাছের পেটে এখনো ডিমই আইনি। আর গত বছরের এবার 9 দিন আগে অভিযান দেয়া লাগছে। যদি অভিযানের 2 দিন আগে চাউলটা দেয় তাহলে আমাদের লিগে খুব ভালো হয়। আর নদীর যাওয়ার আমাকে আকর্ষণটা থাকে না। আর মনে করেন যদি আমরা উয়াস থাকি তাহলে আমাকে হিসাবে আমরা উয়াস থাকা পোলান চাউলে থাকা সম্ভব না, তাহলে আমরা নদীর যাইতে হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, নিবন্ধিত জেলেদের মাঝে খুব দ্রুতই পৌঁছানো হবে খাদ্য সহায়তা। অভিযানের সময় নিয়ে জেলেদের বিষয়ে বিভিন্ন বক্তব্য আমার কাছে আসছে। আমি বলবো যে তাদের বক্তব্য সঠিক নয়। ইতিমধ্যে জেলেদের জন্য বিজিএফ চাল বরাদ্দ হয়েছে, যা ইউনিয়ন পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে বিতরণ করা হবে। বেসরকারি হিসেবে 7 উপজেলায় জেলের সংখ্যা 3 লাখ। এরই মধ্যে নিবন্ধিত 1,68,000। অনিবন্ধিত জেলেদের দাবি হালনাগাদ করা হোক নিবন্ধনের তালিকা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। অনিবন্ধিত জেলেদের দাবি হালনাগাদ করা হোক নিবন্ধনের তালিকা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। নদীবেষ্টিত জেলা রাজবাড়ীতে প্রায়ই ঘটে দুর্ঘটনা, কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানকার ফায়ার সার্ভিসে নেই কোনো ডুবুরি দল। সাহায্য পেতে প্রতিবেশী ফরিদপুরের পানে চেয়ে থাকতে হয়। ততক্ষণে তলিয়ে যাওয়া কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।
একটি পরিবার হারায় তাদের প্রিয়জন। গেল 5 বছরে এই জেলার নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। নদী বিধৌত জেলা রাজবাড়ী, পদ্মা, চন্দনা, গড়াই, কুমারের মতো 9টি নদী ঘিরে এই জনপদ। কিন্তু তটিনী কখনো কখনো হয়ে ওঠে জনবসতির কাল। নদী বেষ্টিত এই অঞ্চলে প্রায় প্রতি বছরই ঘটে দুর্ঘটনা, কিন্তু জেলার 5টি ফায়ার সার্ভিস স্টেশনেই নেই ডুবুরি দল। নদীতে পড়ে কেউ নিখোঁজ হলে প্রতিবেশী ফরিদপুর জেলার ওপর করতে হয় ভরসা। তারা পৌঁছাতেই কেটে যায় কয়েক ঘন্টা। ততক্ষণে নিখোঁজ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে। ডুবুরি টিম রাজবাড়ীতে নাই, রাজবাড়ীতে না থাকার কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাইতে হয়। মনে করেন এটা যদি ঘটনা ঘটে সাথে সাথে কোনো ডুবুরি নাই। আমাদের ডুবুরি দলগুলো থাকলে অনেক সুবিধা হয়, দূর দূরান্ত থেকে ডুবুরি আসতে হয়। ঘটনার পুনরাবৃত্তিতে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা। তাদের দাবি, জেলায় স্থায়ী ডুবুরি দল নিয়োগ দিলে কমবে প্রাণহানির সংখ্যা। যে কোনো দুর্ঘটনা বিগত দিনে ঘটেছে, কিন্তু আমরা এই দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা এই রাজবাড়ী থেকে দ্রুতভাবে আমরা কোনো ডুবুরি পর্যন্ত আমরা সরাসরি দেখতে পাইনি। নদীতে ঝড় তুফান হয় তখন আমরা ডুবুরির ব্যবস্থা নাই, আমাদের জেলায় ডুবুরির ব্যবস্থার দরকার। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, রাজবাড়ী ছোট জেলা হওয়ায় নেই ডুবুরি দলের অনুমোদন। তবে স্ট্যান্ড বাই ডুবুরি রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের ডুবুরির জন্য লেখা হয়েছে, প্রয়োজন রাজবাড়ী স্ট্যান্ড বাই রাখা যায় কিনা তা আমরা ঊর্ধ্বতন চিন্তা ভাবনা করব। 2020 সাল থেকে রাজবাড়ীতে পানিতে ডুবে কমপক্ষে 30 জন মারা গেছে। নদীর বুকে ভাসমান প্রতিটি নিথর দেহ মনে করিয়ে দেয়, সময় মতো সাড়া পেলে হয়তো বাঁচানো যেত কোনো অভিভাবক বা কোনো শিশু সন্তানকে। জারিন অর্নি, যমুনা নিউজ। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে, এমন মন্তব্য করেছেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ B985-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। দুপুরে কৃষি ব্যাংকের কুমিল্লা নগরীর শাকতলা শাখায় কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ B985-এর বিভাগীয় সম্মেলনে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ উদ্দিন বলেন, দেশের ক্রান্তিলগ্নে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কৃষি ব্যাংকের এমপ্লয়িজ ইউনিয়ন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আগামীতেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা। সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা জেলার আহ্বায়ক, কৃষি ব্যাংক কুমিল্লার সভাপতি ও সিবিএ নেতাসহ অন্যরা উপস্থিত ছিলেন। যে বিপ্লব ঘটেছে, বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটেছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে হয়েছিল। শহীদ স্যারকে পতন ঘটাচ্ছে একটা পর্যায়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়েছে। তখনও কৃষি ব্যাংকের ভূমিকাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত এমপ্লয়িজের ভূমিকা রেখেছিল। কন্যা শিশু অবহেলার পাত্র নয়, তারাও হাল ধরতে পারে, এগিয়ে যেতে পারে সমান গতিতে। এই বার্তা নিয়েই উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস 2025। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে হয় বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা। তাতে কন্যা শিশুদের এগিয়ে যাওয়ার পথকে আরও মসৃণ করার অনুপ্রেরণা দেয়া হয়। শিশু কন্যাদের পাশেই আছে দেশ, দেয়া হয় এই আশ্বাসও। স্বপ্ন গড়ি, সাহসে লড়ি আর দেশের কল্যাণে কাজ করি। সমাজের সব বাধা পেরিয়ে শিশু কন্যাদের আরও উদ্যমী করতে এমন প্রতিপাদ্য নিয়েই পালিত হলো জাতীয় শিশু কন্যা দিবস 2025। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল গেট থেকে র্যালির মাধ্যমে শুরু হয় উদযাপন। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা। জাতীয় কন্যা শিশু ফোরামের র্যালি শেষে শিশু একাডেমিতে হয় আলোচনা। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিজের অভিজ্ঞতা এবং রাষ্ট্রের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন কন্যা শিশুরা। নারী অধিকারের সঠিক ধারণা, ন্যায্যতা এবং নিরাপত্তা। আলোচনা সভায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদরুল আলম মজুমদার বলেন, দিবস উদযাপনের লক্ষ্য অবহেলা নয়, কন্যা শিশুদের অস্তিত্বকে উদযাপন করা। কন্যা শিশু দিবস পালনের একটা উদ্দেশ্য হলো উই সেলিব্রেট দি গার্লস। আমরা উদযাপন করি মেয়েদেরকে। জন্মের পর থেকে যে বৈষম্য হয়, জন্মের পর থেকে যে অবহেলিত হয়, জন্মের পর থেকে যে নির্যাতিত হয় না, কিন্তু বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়,
তার অবসান বাল্যকাল থেকে শুরু হওয়া দরকার। এ সময় কন্যা শিশুদের অনুপ্রেরণা দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কোনো বাধা এলেই মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যাতে যোগাযোগ করতে পারে শিশুরা, সেই সংযোগ পথও উন্মোচন করেন তিনি। আমাদের এই বাচ্চারা মৌলিক সমস্যার কথা বলেছে, যেটা নিয়ে রাষ্ট্র অবশ্যই খুব গভীরভাবে ভাবছে। এই মন্ত্রণালয় শিশুদের, কন্যা শিশুদের এবং শিশুদের অভিভাবক বলবো, প্রোটেক্টর বলবো, দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আমরা স্বীকার করছি, আমরা এটার জন্য কাজ করছি এবং আমরা একটা কাঠামো তৈরি করার চেষ্টা করছি। আমরা জোর করতালির মাধ্যমে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। শেষ পর্যায়ে শিশুদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা 15,000 লিটার চোলাই মদ জব্দ সহ 4 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় বীরেন্দ্র বর্মনের স্ত্রী সৌমিত্রা বর্মন, তার 2 ছেলে পবিত্র ও অমিত্র এবং একই গ্রামের অনেক বর্মন। স্থানীয়রা জানায় অনেকদিন ধরে বেআইনিভাবে বাড়ির উঠোনে চোলাই মদ তৈরি করে ব্যবসা পরিচালনা করছিল তারা। পরে মাটি খুঁড়ে জব্দকৃত চোলাই মদ ধ্বংস করে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপ্টেন আরমানের নেতৃত্বে বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া গ্রাম ইউনিয়নের সদস্যরা অভিযানে অংশ নেয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। গেল 2 সপ্তাহে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন কমপক্ষে 20 জন। গত 1 মাসে বিভিন্ন এলাকায় শতাধিক গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, গবাদি পশুর মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়লেও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়নি। অসুস্থ পশুকে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বাড়তি টাকা আদায়ের অভিযোগও তুলেছেন তারা। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অ্যানথ্রাক্সের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের সচেতন করতে প্রশাসনের উদ্যোগে মাইকিং। আতঙ্কিত না হয়ে সচেতন হই। গেল 2 সপ্তাহে গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 20 জন। আক্রান্তদের মধ্যে পুরুষের পাশাপাশি গবাদি পশু জবাই ও রান্নার কাজে সম্পৃক্ত নারীরাও রয়েছেন। এরপর থেকেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। সচেতনতামূলক সভার আয়োজন হচ্ছে আশপাশের উপজেলাগুলোতেও। তবে গবাদি পশুর চিকিৎসা নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে মালিকদের। অক্টো সিটে যাওয়াতে এই মশা দিছি, মশা যাওয়াতে আমার চোখে এই অবস্থা। প্রাণী সম্পদের কর্মকর্তা তারাও আসে নাই। হ্যাঁ, কোনো ভ্যাকসিন ট্যাক্সিন দিলে তো অবশ্যই আমরা দেশ জান্য হয়। এই বাড়ি বাবু বাড়ি ওই বাড়িতে মানে একটা ধরছে, এদিন মরবেন নাকি। অসুস্থ গবাদি পশু জবাই থেকে বিরত থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার আহ্বান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। তবে স্থানীয়রা বলছেন আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। মানুষজন যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং কেউ যেন কোনো অসুস্থ যদি হয় গবাদি পশু, সেটাকে যেন তারা স্থানীয় পর্যায়ে জবাই না করে, তারা যেন অবশ্যই স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেয়। গরু দিয়ে মনে করেন মানুষের ধরছি, ডাক্তার না আসি, ডাক্তার ডাকতেও পাইনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে এরই মধ্যে কাজ করছে 16টি মেডিকেল টিম। তবে জনবল সংকটের কারণে টিকা কার্যক্রমে ধীরগতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। লক্ষণ সহ আমরা প্রায় 1 মাস যাবত কিছু কিছু গরু পাচ্ছি। এই জাতীয় অসুস্থ গরু আমরা 18টা পেয়েছি এবং চিকিৎসা দিয়ে ওগুলো সুস্থ হয়েছে। টাকা নিচ্ছে এরকম অভিযোগ আপনি লিখিতভাবে আমাকে দেন, কে নিচ্ছে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব, কারণ আমরা তো তাদের বেশি টাকা নিতে বলি না। সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় 3 লাখ গবাদি পশু রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত বরাদ্দ মিলেছে মাত্র 26,400 টিকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।